দর্শক স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতে নিয়মিত টকশো আনোয়ার ইস্পাত এই সময়ে আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। শিক্ষার্থীরা সড়ক অবরোধে আছে, তবে গাড়ি ভাঙচুর শিক্ষার্থীদের কাজ নয় সেই হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী, এবং আগুন দিলে দায়ীদের কঠোর শাস্তি দেওয়া হবে সেই কথাও বলেছেন প্রধানমন্ত্রী। বাসের চাপায় ছাত্র নিহতের ঘটনাটিতে নিছক দুর্ঘটনা নয় সেই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শিক্ষার্থীরা অবশ্য সড়কে আছে, অবরোধ করেছে তারা আজকেও 11 দফা দাবিতে। 9 দফার দাবি এখন 11 দফায় পরিণত হয়েছে। রাজনৈতিক পরিমণ্ডলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়েই তাদের দাবি চলছে। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে আইন নয়, তারা বলছে যে সরকারি এখানে প্রধান বাধা। আজকে এই অভিযোগ আবারও করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন যদি গঠন করা না হয় তাহলে অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসার পথ খুলে যেতে পারে সেই আশঙ্কা ব্যক্ত করেছে সুজন। সুশাসনের জন্য নাগরিক, এই বিষয়টি নিয়ে আলাপ করব। আর ওমিক্রন সারা বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে। 22টি দেশে ওমিক্রন ইতিমধ্যে ছড়িয়েছে, 70টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা এসেছে। ভ্রমণ নিষেধাজ্ঞা দিন দিন আরও কঠোর হচ্ছে। ভারত ইতিমধ্যে তাদের ইন্টারন্যাশনাল ফ্লাইটস শুরু করার যে সিদ্ধান্ত নিয়েছিল 15 ডিসেম্বর থেকে সেটা স্থগিত করেছে, এবং অন্যান্য দেশও পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে ওমিক্রন মোকাবেলায়। এইচএসসি পরীক্ষাকাল, আর এ কারণে সড়ক অবরোধ স্থগিত রেখেছে শিক্ষার্থীরা যারা সড়কে রয়েছে। আর শেষ খবরটি বলবো যে বাজার যদি স্থিতিশীল হয় তাহলে তেলের দাম পুনর্নির্ধারণ করা হবে, এই আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। আজ এই বিষয়গুলোর মধ্যে যতটা পারি আমরা আলাপ করব। জুম প্ল্যাটফর্মে রয়েছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, স্বাগত আপনাকে। আর স্টুডিওতে রয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন, সদস্য কেন্দ্রীয় কমিটি বাসদ, আর সিনিয়র জার্নালিস্ট মুস্তফা ফিরোজ এখনও এসে যুক্ত হননি, এলে তার সঙ্গে আমরা কথা বলবো। শুরু করতে চাই ডক্টর বদিউল আলম মজুমদারের কাছ থেকে। ওই বিষয়টি আমরা এগিয়ে আনছি যে আপনারা আজকে যে আশঙ্কার কথাটা বললেন যে যোগ্য ব্যক্তিদের, এটা তো স্বাভাবিকভাবে সবাই বুঝছেন যে নির্বাচন কমিশন যোগ্য ব্যক্তিদের দিয়ে হওয়া উচিত, তো এত আগেভাগে কেন আপনি আশঙ্কার কথা বললেন? আর অসাংবিধানিক ভাবে ক্ষমতা পরিবর্তন হতে পারে বা এই ধরনের আশঙ্কা কেন ব্যক্ত করছেন আপনারা? ডক্টর বদিউল আলম মজুমদার। ওকে, অনেক ধন্যবাদ। বেশি আগে নয়, আমরা আমাদের উদ্বেগ বহুদিন থেকে প্রকাশ করে আসছি। আমরা বহুদিন থেকে নির্বাচন কমিশনের সাংবিধানিক নির্দেশনার আলোকে একটি আইন প্রণয়ন করে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়ার আমরা দাবি জানিয়ে আসছি, কিন্তু এই ব্যাপারে সরকার কোনো কর্ণপাত করে নাই। নির্বাচন কমিশনের ব্যাপারে কোনো গুরুত্ব দেয়নি আমাদের এই দাবির প্রতি। তা আমরা একটা আইন প্রণয়ন করে আইনের খসড়া তৈরি করে আমরা মাননীয় মন্ত্রীর কাছে দিয়েছিলাম 18ই নভেম্বর। তো আমরা বলেছিলাম যে দ্রুততার সাথে এই আইনটা পাশ করা দরকার, যাতে আগামী নির্বাচন কমিশন নিয়োগ প্রাপ্ত হতে পারে এই আইনের আলোকে। কিন্তু মাননীয় মন্ত্রী বলেছেন যে এখন সময় নেই। তা আমরা মনে করি যে পর্যাপ্ত সময় আছে। যে আমরা এমনও দেখেছি যে যেদিন আইন উত্থাপন করা হয়েছে সংসদে সেদিনই পাশ করা হয়েছে। এমনকি সংবিধানও অতি দ্রুত সময়ের মধ্যে পাশ করা হয়েছে। যেমন সংবিধানের ৫ম সংশোধন নেই, যার মাধ্যমে আমাদের সংবিধানের প্রায় 1/3 বদলে দেওয়া হয়, করোনা হচ্ছে পাল্টে দেওয়া হয় মূলত সেটা 9 দিনের মাথায় পাশ করা হয়েছে। 20 জুন 2011 সালে এটা ক্যাবিনেটে ডক্টর মজুমদার, একটু আপনাকে থামাতে চাই। ডক্টর মজুমদার, এই বিষয়টি আপনারা এর আগে আরও অনেকবার বলেছেন নিশ্চিতভাবেই যে সরকার যদি চায়, তাদের যদি সদিচ্ছা থাকে, পার্লামেন্টে দ্রুততম সময়ের মধ্যে যে কোনো আইন করা যায়, এবং সেই আইন পরিবর্তনের মাধ্যমে বা নতুন আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠনের সুযোগ রয়েছে। কিন্তু আমি যেটা আজকে জানার ব্যাপারে আগ্রহী সেটা হচ্ছে যে আজকে নতুন কি বললেন যে যোগ্য ব্যক্তিদের কমিশন গঠন করা না করলে অসাংবিধানিক ক্ষমতায় আসার, মানে এর সিগনিফিকেন্সটা একটু যদি বলেন। এটার কারণ হলো আমাদের অতীতের অভিজ্ঞতা সুখকর নয়। দুইবার আমাদের
অনুসন্ধান কমিটির মাধ্যমে রাষ্ট্রপতির অনুসন্ধান কমিটি গঠন করেছেন, তার মাধ্যমে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা পেয়েছি রকিবউদ্দিন কমিশন এবং নুরুল হুদা কমিশন, যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তো নির্বাচনই একমাত্র শান্তিপূর্ণভাবে, সাংবিধানিকভাবে, আইনানুগভাবে ক্ষমতা বদলের পথ। সেই পথ যদি রুদ্ধ হয়ে যায় তাহলে অসাংবিধানিকভাবে, বেআইনিভাবে এবং এমনকি সহিংসভাবে ক্ষমতা বদলের পথ প্রশস্ত হয়। এটা 2+2 যেমন 4, এটা ঠিক তেমনি একটা সরল একটা ওই যে এই যে সরল যুক্তি। তাই সরকার যদি পুরনো পথেই হাঁটে, আজ্ঞাবহদেরকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করে, আমাদের নির্বাচনী ব্যবস্থার যে পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন এর কোনো গত্যন্তর নেই। তো আমাদের সেই সাংবিধানিক পথে ক্ষমতা বদলের পথ জি, ধন্যবাদ আমরা দেখি। ডক্টর মজুমদার, ধন্যবাদ। বিষয়টা পরিষ্কার, কিন্তু যেটি বলছেন যে যোগ্য ব্যক্তিদের দিয়ে হবে না, এই আশঙ্কাটি কেন করছেন আপনি? যোগ্য ব্যক্তিদের এর আগে সার্চ কমিটি করা হয়েছে বা একভাবে ইলেকশন কমিশন পুনর্গঠিত হয়েছে, এবারও সেই সিগন্যাল রয়েছে, কেন হবে না বলে মনে করছেন? বাধাটি কোথায় আছে? কারণ ওই যে অতীত আমাদেরকে ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। অতীতে আমরা দেখেছি যে পক্ষপাত দুষ্ট ব্যক্তিদেরকে নিয়ে, অযোগ্য ব্যক্তিদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠন হয়েছে দুইবার, একবার নয়, এবং ক্রমান্বয়ে খারাপ হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। তো সরকার তো পুরনো পথে হাঁটছে। অতএব আমাদের অতীতের অভিজ্ঞতার আলোকে আবারও সেই একই উপসংগ টানা অযৌক্তিক বলে মনে করি না। ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকলে আমরা খুশি হব। আমরা স্টুডিওতে জনাব রাজিকুজ্জামান রতন রয়েছেন, এই বিষয়টি যদি একটু আলোকপাত করেন যে সুজন, নতুন করে আলোচনা আপনারাও করেছেন, নির্বাচন কমিশন কীভাবে পুনর্গঠিত হবে, আইন করা দরকার, যদিও এই দীর্ঘ সময়ের মধ্যে কেউই আইন প্রণয়নের ব্যাপারে উদ্যোগী হয়নি। এখন যোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে এবং তাদের প্রত্যাশার সঙ্গে আপনাদের কোনো কিছু যুক্ত করার কিছু আছে কিনা, অথবা ডিসএগ্রি করার কিছু যদি থাকে, যদি আলোচনা করেন। ধন্যবাদ। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা, উদ্বেগ তো সবারই আছে, এবং নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে যে সার্চ কমিটির বিধানটা হলো, এর আগে সার্চ কমিটিগুলো অন্তত সর্বশেষ নির্বাচন কমিশনের সময়, সার্চ কমিটির সময় সবাই কিন্তু মতামত দিয়েছিলেন, তাদের প্রার্থীর কথা বলেছিলেন, সেগুলো গোপন থাকবার কথা থাকলেও গোপন হয়নি। পরবর্তীতে দেখা গেল এখানে কি 3-1 না 4-1 এরকম হয়েছে। যিনি প্রধান নির্বাচন কমিশনার হলেন তার আবার আমলনামাটা খুঁজে বের করা হলো, অতীতে তিনি কোথায় কি করেছিলেন। তার মানে আমাদের পদের চাইতেও ব্যক্তিটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ ব্যক্তির অবস্থান কি ছিল এবং ব্যক্তি কি ভূমিকা পালন করবেন। আসলে হওয়া উচিত ছিল পদে থেকে তিনি কে দায়িত্ব পালন করবেন। তিনি তো একটা শপথ নিয়েছেন, একটা সাংবিধানিক পদ, এবং তার একটা ব্যক্তিত্বের কাঠামো থাকা উচিত যে তার চিন্তা, ব্যক্তিগত চিন্তা যাই থাকুক না কেন, যখন তিনি কোনো একটা দায়িত্ব পালন করবেন তখন তিনি তার উপর অর্পিত দায়িত্ব, তার যতটুকু ক্ষমতা আছে তার যথাযোগ্য এবং নিরপেক্ষ ব্যবহার করে। সেই জন্য তো ব্যাকগ্রাউন্ড চেক কি দরকার নাই? একটা আছে, কিন্তু আমরা বলবো ব্যাকগ্রাউন্ড চেকের চাইতেও দায়িত্বপূর্ণতাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড অনেক কিছু থাকতে পারে, কিন্তু যখন আমি একটা পদে থাকি, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রধান নির্বাচন কমিশনার হোক, আচ্ছা একজন ডাক্তার, তার ব্যাকগ্রাউন্ড যাই হোক, রুগী যদি সামনে আসে, তিনি কি রুগীর গায়ের রং আর দলের রং দেখে তাকে চিকিৎসা করবেন? তখন তার কাছ থেকে আমরা চাইবো না যে তিনি তার সর্বোত্তম যোগ্যতা। হ্যাঁ, তো সেই রকম ডাক্তারের দক্ষতা যেমন দরকার, আমরা নির্বাচন কমিশনের ক্ষেত্রে তার ব্যক্তিত্বটাও তার একটা দক্ষতা হওয়া উচিত, কিন্তু আমরা ব্যক্তিত্বটার পরিবর্তে তার ব্যক্তিগত অবস্থানটা নিয়ে করি। আর যেখানে আশঙ্কার কথা বলা হচ্ছে, আশঙ্কার ক্ষেত্রে দেখুন, ওই বদিউল আলম ভাই একটা কথা বলেছেন যে 2 আর 2 4 হয়। 4 কিন্তু সবসময় 2 আর 2 4 হয় না, 3 আর 1 4 হয়, 6 থেকে 2 বিয়োগ করলেও 4 হয়। মানে সংখ্যাটা 4 হলেও পথ কিন্তু সবসময় একরকম নাও হতে পারে। সেটা নিয়ে তারা আশঙ্কা করেছেন যে যদি নির্বাচন কমিশনে সেই রকম ব্যক্তিবর্গ না থাকেন, তাহলে নির্বাচন নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি হবে, সেই বিশৃঙ্খলার ফলে এই শৃঙ্খলা আনয়নের নামে আবার নতুন কোনো বিশৃঙ্খলা তৈরি হবে কিনা, এটা একটা সমস্যা। আর 2 নম্বর, আর পরে কি বলবো, একটু পরে আমরা জনাব মোস্তাফিজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। জনাব মোস্তাফিজ, আপনার প্রাথমিক মন্তব্য জানতে চাই। সুজন একটি বক্তব্য দিয়েছে আজকে যে যোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন যদি গঠন করা না যায় তাহলে অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসার পথ খুলে যেতে পারে, যেটি ইঙ্গিত করলেন বদিউল মজুমদার বলেছেন, জনাব রতনও বলেছেন। আপনার মত? জি, ধন্যবাদ। আমরা জানি যে সুজন অনেক দিন থেকেই চেষ্টা করছে এবং তারা আইনমন্ত্রীর সঙ্গে দেখাও করেছে এবং তারা বলেছে
যে ঠিক আছে যদি সময় নাও থাকে তাহলে আপনারা একটা অধ্যাদেশ আকারে করেন। তখন আবার খুবই গণতান্ত্রিক আচরণ করলো দেখলাম যে আইনমন্ত্রী, তিনি আবার সংসদে যেটি বললেন, তিনি বলছেন যে না, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আইন, এই আইনে সবাই সংসদ সদস্যদের আলোচনাটা অংশ নিতে হবে, এইটা তো আমি এমপিদেরকে বঞ্চিত করতে পারি না এবং বরং দায়বদ্ধ করছি। আসলে তো এগুলি হলো সবই হলো মানে কৌশলটা ভালো, কিন্তু এই যে অপকৌশল বা অপরাজনীতি সেই জায়গাগুলো তো খুবই খারাপ। কারণ যে মজাটা পেয়ে গেছে এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে, যে বিভিন্ন উপনির্বাচন, তৃণমূলের নির্বাচন, জাতীয় নির্বাচন, যখন যেটা তারা মনে করেছে র্যান্ডম চালিয়েছে, যখন একটা দুইটা একটু ভালো সাজার চেষ্টা করেছে যে এটা বিশ্বের কাছে বা মানুষের সামনে উদাহরণ তৈরি করবে যে না অমুক নির্বাচন তো ভালো হয়েছে, কিন্তু বাকি সমস্তগুলি হলো গোজামিলের নির্বাচন। তো ওই মজার থেকে ওনারা আসলে বেড়ে আসতে চায় না। এটা একটা রাজনৈতিক একটা অবস্থা। এটা তো শুধু ওনাদের যদি আন্তরিক থাকতো, অভিপ্রায় থাকতো, তাহলে কিন্তু এই সংসদে এখনও যে সময় আছে, যথেষ্ট সময় আছে। কেননা বদিউল মজুমদার বলছিলেন আমাকে কিছুদিন আগে যে এমনও আছে যে খুব গুরুত্বপূর্ণ আইন 9 দিনের মধ্যে তারা পাশ করেছে, অনেক গুরুত্বপূর্ণ আইন, আজকেও তিনি বলেছেন। জি। তো যদি সেইটা যদি উদাহরণ থাকে, তাহলে এইরকম একটা মানে যেইটা নির্বাচন কমিশন নিয়ে সারা বছর গত 5 বছর ধরে বিতর্কের মধ্যে থাকলো, সকল রাজনৈতিক দল অসন্তুষ্ট, এমনকি জোটের মহাজোটের শরিক জাতীয় পার্টি পর্যন্ত অসন্তুষ্ট। রাশেদ খান মেনন সাহেব কয়েক দফা অসন্তুষ্ট প্রকাশ করেছেন। এই অবস্থায় তাদের যদি উপলব্ধিতে আসতো যে না, এইরকম যখন বিতর্ক হচ্ছে তখন ঠিক আছে, আমরা একটা আইন করে, আমরা নির্বাচন কমিশন গঠনের একটা আইন করে আমরা আমাদের অবস্থান, রাজনৈতিক অবস্থানটা ঠিক থাকবো, কিন্তু সেটা তো রাখলেন না। তার মানে সেই সময় গড়াতে গড়াতে এমন একটা পর্যায়ে নিয়ে আসলো যাতে আবারও আর একটা গোলমেলের নির্বাচন কমিশন হয়, এবং গোলমেলের নির্বাচন কমিশন মানেই হচ্ছে আগামীতেও যে নির্বাচনগুলো হবে জাতীয় থেকে শুরু করে সবগুলো সেই গোলমালের মধ্যেই থাকবে। জি, একই জন যুক্ত করছিলেন জনাব রতন। আমি যেটা চিন্তা করছি যে বলছিলাম যে যেমন লাঠি, একটা কথা আমরা বলি যে লাঠি কখনো ভর দেওয়ার জন্য কাজে লাগে, কখনো ভয় দেখানোর জন্য কাজে লাগে। এখন আমাদের সরকার যদি নির্বাচন কমিশনকে সেরকম ব্যবহার করেন, কখনো কখনো তার উপর ভর দিতে চান, আর কখনো কখনো নির্বাচন কমিশন দিয়ে ভয় দেখাতে চান যে আমরা কিন্তু আমাদের মতো নির্বাচন একটা করে ফেলবো, তাহলে কি হবে? আতঙ্কিত প্রতিপক্ষ সে তো তার আতঙ্ক থেকেও অনেক ধরনের কথাও বলতে পারে, অনেক ধরনের কাজও করতে পারে। সেই ক্ষেত্রে একটা নির্বাচনকে যদি সুষ্ঠু করতে হয়, অবাধ করতে হয়, 50 বছর কিন্তু যথেষ্ট সময়। এই যে আমাদের 16ই ডিসেম্বর বিজয় দিবস আসবে না, আমরা অনেক অর্জনের কথা বলবো, সুবর্ণ জয়ন্তী। হ্যাঁ, 50 বছরে আমাদের 1972 সালের নভেম্বর মাসের 4 তারিখে যে সংবিধানটা গ্রহণ করা হয়েছিল, যে সংবিধানের দোহাই সবসময় দেন, একটু আগে ফিরোজ ভাই যে সংবিধানের কথা বললেন যে যার দোহাই সবসময় দেন, সেই সংবিধানেও তো 118 অনুচ্ছেদে বলা ছিল যে আইন দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে, এবং সেখানে বলা হয়েছিল একজন প্রধান নির্বাচন কমিশনার থাকবেন এবং অন্যান্য কমিশনাররা থাকবেন। এখন পর্যন্ত সেই আইন আমরা তৈরি করতে পারলাম না। 50 বছর কালের দিক থেকে কিন্তু একেবারে কম সময় নয়, দলের দিক থেকে তো বিরাট বড় সময়, কালের দিক থেকেও কম সময় নয়। কেন করলেন না? কারণ নির্বাচন কমিশনটাকে নিজেদের হাতে রাখার যে মজাটা পেয়েছেন অনেকেই, ক্ষমতায় থেকে অথবা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করার জন্য, কখনো লাঠি হিসেবে ভর দিতে চান, কখনো কখনো লাঠি দেখিয়ে ভয় দেখাতে চান, সেই কাজটাই কি আবার করবেন? এই জন্য বলা হচ্ছে যে আগামী 15 তারিখ, ফেব্রুয়ারি মাসের 15 তারিখে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। তাহলে এটা তো আলোচনা, এটা তো হঠাৎ করে শেষ হবে না, এর তো একটা দীর্ঘ আছে, তাই না? তাহলে প্রক্রিয়া আছে, সময়ও ছিল। তাহলে এই 5 মাস 6 মাস আগে থেকেই যখন আলোচনাটা হচ্ছে, 5-6 মাসে কি এই উদ্যোগটা নেওয়া যেত না? তার মানে ইচ্ছা নাই, সময় নেই, এটা বড় কথা নয়। কথা কেন, এটা তো 5 বছর ধরে, গত 5 বছর ধরে আলোচনা ছিল তো এইটাই, নির্বাচন কমিশনের যে আচরণগুলো বা কর্মকাণ্ডগুলো। ঠিকই বলেছেন, কিন্তু গত 5 মাস ধরে তো এটা তুঙ্গে উঠেছে আলোচনা যে আর সার্চ কমিটি নয়, ফলে তখন সার্চ কমিটিকে ফার্স করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রেও তো এই আলোচনাটা শুরু হলো, 5 মাস যথেষ্ট সময় ছিল। জনাব রাজিকুজ্জামান রতন, শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, নতুন নয়, রাস্তায় নেমেছে, বেশ কিছু কি বলছে ভায়োলেন্ট ইনসিডেন্টও হয়েছে, সড়কে দুর্ঘটনা ঘটেছে, ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু আবার তারাও সেই আগের মতো সড়ক অবরোধ করছে এবং তাদের মতো করে দাবি আদায়ের জন্য চেষ্টা করছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী একটা হুঁশিয়ারি দিয়েছেন, আবার ইঙ্গিত করা হচ্ছে যে এর মধ্যে কোনো ধরনের সমস্যা থাকতে পারে, কোনো ধরনের উদ্দেশ্যও থাকতে পারে। দেখুন, 2018 সালে যখন শিক্ষার্থীরা নেমেছিল, তারা কিন্তু রাজপথ বলি, গলিপথ বলি, সব তাদের দখলে ছিল, কিন্তু গাড়ি ভাঙ্গা কিংবা গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেনি, বরঞ্চ তাদের মাথা ভাঙ্গা, তাদের হাত পা ভাঙ্গার ঘটনা ঘটেছে। আক্রমণ হয়েছে হেলমেট বাহিনী দিয়ে আন্দোলনটাকে পর্যদস্ত করবার জন্য।
একটা সময় ছিল 2 বছর তাদের উত্থাপিত দাবিগুলো বিবেচনা করবার। আমরা সেগুলো কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কিছু দেখি নাই। সেই সময় ওই বাচ্চা বাচ্চা ছেলেরাই তাদের মাথা থেকে যে কেন এই শব্দটা বেরিয়ে এসেছিল, তারা লিখেছিল যে মানে রাষ্ট্র মেরামতের কাজ চলছে। আমরা অনেক সময় সড়ক মেরামতের এটা দেখি, আমরা বলছি রাষ্ট্র মেরামতের, কিন্তু রাষ্ট্রের দায়িত্বে যারা ছিলেন তারা মেরামত করেননি, বরঞ্চ খানাখন্দক আরও বেড়েছে। এবং এবার যে বিক্ষোভটা হলো তার সঙ্গে ওই 9 দফা আবার পুনর্গঠিত করেছে, এখন আবার 11 দফাও তারা বলছেন, তার সঙ্গে সড়কে মৃত্যুর সঙ্গে সাম্প্রতিক যে ঘটনা সেগুলো তারা যুক্ত করেছেন। কিন্তু একটা জিনিস খুবই তাৎপর্যপূর্ণ যে একই সঙ্গে অনেকগুলো ঘটনা যখন ঘটে, সেই ঘটনাগুলোকে আবার সুতায় গাঁথার মতো এক ধরনের বুদ্ধিদীপ্ত প্রচারণা সরকারের পক্ষ থেকে করা হয়। আচ্ছা, সিটি কর্পোরেশনের গাড়িটা কেন ড্রাইভার ছাড়া একজন সুইপার চালাচ্ছিলেন সেই আলোচনাটা চাপা দিয়ে কেন কেউ লাফ দিয়ে এসে তার গাড়ির সামনে পড়লো সেটা এখন প্রধান বিষয় হয়ে যাচ্ছে। কিংবা ওই যে একটা পরিবহনের গাড়ি, 2টা গাড়ি যে তারা পাল্লা দিয়ে চলছিল, কেউ কাউকে মানে জায়গা দিচ্ছিল না ওভারটেক করার জন্য, সেই কারণে যে একজন চাপা পড়ে মারা গেল। এই যে পাল্লাটা কেন দিচ্ছে তার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে যে একজন মানে গাড়ির মালিক গাড়ির জন্য প্রতিদিনের তার একটা নির্দিষ্ট টাকা ধার্য করেন, যে দিনে, এবং তেলের দাম বৃদ্ধির পরে সেই টাকাটা প্রতি গাড়ি প্রতি 1,500 টাকা বেড়েছে। এখন ওই ড্রাইভার, হেল্পার এবং সুপারভাইজার মিলে সারাদিন একটা গাড়িকে যদি তার 5টা ট্রিপ দেওয়ার কথা থাকে, জ্যামের জন্য যদি সে ট্রিপ কমে 3টা হয়, তখন সে কিন্তু চেষ্টা করে কত দ্রুত সে আর একটা ট্রিপ বাড়িয়ে নিতে পারে। এখানে তারা প্রতিযোগিতা করে, প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে তারা কিন্তু এরকম ঘটনাগুলো ঘটিয়ে ফেলে। তাহলে এর পেছনের কারণটা কি? আমি দেখলাম যে একজন মানুষ খালে পড়ে গেলেন, আমরা শুধু এটা দেখলাম, কিন্তু কে তাকে ধাওয়া করেছিল বলে সে খালে পড়ে গেল সেটা আমি দেখলাম না। তাহলে বললাম সে খালে পড়ে গেল। এরকম অনেক দুর্ঘটনা যে ঘটে বলছি, তার পেছনের কারণ কি? ঢাকা শহরের মতো একটা শহরে কেন 291টা রুট থাকে? ঢাকা শহরের মতো শহরে কেন 120টা বাস কোম্পানি থাকে? আমাদের বলা হয়েছিল যে এখানে বাস কোম্পানিগুলোকে কমিয়ে 20টাতে নিয়ে আসা যায়, কিংবা বলেছে 6 রঙের গাড়ি যদি চালানো যায় তাহলে তো একটা শৃঙ্খলা আনা যায়। একটা কোম্পানির অধীনে যদি গাড়িগুলো থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা গাড়ি পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হবে না। তারা যে যাত্রী পাক, কেউ যদি 50 জন পায় আর কেউ যদি 30 জন পায়, দিন শেষে পুরো টাকাটাই সমানভাবে ভাগাভাগি হবে। তাহলে কিন্তু কম্পিটিশনটা এড়ানো যেত। কিন্তু এই আনহেলদি কম্পিটিশনের জায়গা থেকে কেন সরে কম্পিটিশন কেন করছেন? কারণ মালিকরা এখন বলছে নতুন নতুন কিছু মালিক গজিয়েছে, এবং সেই মালিকগুলো সবসময় ক্ষমতাশ্রয়ী। তারা হঠাৎ করে মালিক হয়ে যান, 1-2টা গাড়ি হয়তো তাদের থাকে, বাকিটা তারা লাইন তৈরি করেন, করে বলেন যে তোমার গাড়ি যদি এই লাইনে চালাতে হয় 2 লাখ টাকা চাঁদা দিয়ে চালাতে হবে। ফলে গাড়ি মালিকরাও ওই যে বলেছেন যে 80% গাড়ির মালিক নেই গরিব, এই কথার মধ্যে কিছুটা সত্যতা আছে। অনেক গাড়ির মালিক কিন্তু একটা গাড়ির মালিক, 2টা গাড়ির মালিক। তাহলে আবার এই কথার মধ্যে আর একটা সত্য কি আছে? 20% গাড়ির মালিক এত বড় মালিক যে ওই 20%ই নির্ধারণ করে সড়কের ভাড়া কি হবে, সড়কের শৃঙ্খলা কি হবে, রুট কীভাবে চলবে কিভাবে। তার মানে এই কথার মধ্যে দিয়ে কিন্তু কথার এক পিঠ যদি দেখি 80% গরিব, আর এক পিঠ দেখবো এই 20%ই নিয়ন্ত্রণ করছে পুরো পরিবহন ব্যবস্থাটাকে। এবং যে কারণে পরিবহনে যদি বলি, রাস্তায় পরিবহনের নৈরাজ্য হচ্ছে না, রাস্তায় হচ্ছে আন্দোলন। আর নৈরাজ্যটা তৈরি হয়েছে পরিবহনের এই পুরো সামগ্রিক ব্যবস্থা। ডক্টর মজুমদার, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য? তো তার আগে আমি ওই আগের বিষয়টার সাথে দুটো বাক্য, আগের বিষয়টি আলাপ করবার জন্য যথেষ্ট সময় নেই, তবু আপনি যদি 2 মিনিটে শেষ করে, তাহলে আমরা, জি আপনি শেষ করুন আপনার মন্তব্যটি। দুটো বাক্য, একটা হলো মাননীয় মন্ত্রী বলছেন এটা গুরুত্বপূর্ণ আইন, তাহলে এতদিন করলেন না কেন? আর দ্বিতীয়ত বলছেন সংসদে পাশ কাটিয়ে যাওয়া যাবে না, কিন্তু সার্চ কমিটি দিয়ে করলে সংসদকে পুরোপুরি পাশ কাটিয়ে দিয়েই এই যে নির্বাচন কমিশন গঠন হবে। আর এই ব্যাপারে আমি রতন ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত যে আমাদের 2018 সালের যে অভিজ্ঞতা, তখন কিন্তু সহিংসতা হয়নি। সহিংসতা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, সহিংসতা হয়েছে সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এবং সরকারের সে অঙ্গ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে। আর শুধু তাই নয়, সেই সময়ে আপনার দর্শকদেরকে স্মরণ করে দিতে চাই, ঠিক যেদিন ছাত্রদের উপর আক্রমণ হয় 4 অগাস্ট, সেদিন আমার বাড়িতে আক্রমণ হয়। সেদিন ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই রাষ্ট্রদূতের উপর আক্রমণ হয়। তো ওই আক্রমণগুলো পরিকল্পিত ছিল, এটা নিঃসন্দেহে। এবং ওই দিনেই কিংবা তারপর দিনেই শহীদুল আলম গ্রেপ্তার হয়। তো এগুলো কিন্তু একই সুতায় গাঁথা। তো এই এক পক্ষ থেকে কিন্তু এইসব আগ্রাসী
আগ্রাসী কার্যক্রম পরিচালিত হয়েছে। তো আমরা মনে করি যে যে যেই সরকার অঙ্গীকার করেছে যে একটা আইন করা হবে এবং আইন করে সড়কের শৃঙ্খলা ফিরে আনা হবে, কিন্তু যেটা হয়নি। বস্তুত আমি মনে করি এটা চাই যে একই দিনে কিন্তু এই সড়ক নিরাপত্তা আইন এবং ডিজিটাল সিকিউরিটি আইন কিন্তু পাশ হয়। ডিজিটাল সিকিউরিটি আইনটা কিন্তু সাথে সাথে কার্যকর হয়, কিন্তু এই সড়ক নিরাপত্তা আইন কিন্তু অনেক দিন পরে এটা কার্যকর করার প্রচেষ্টা হয়, কিন্তু কার্যকর করা হয়নি। এখানে পার্থক্য হলো ডিজিটাল সিকিউরিটি কিন্তু সরকারের স্বার্থে, আর এই সড়ক পরিবহন আইনটা কিন্তু জনগণের স্বার্থে। তো এই জনগণের স্বার্থ সবসময় উপকৃত হয়েছে, এই ক্ষেত্রে উপকৃত হয়েছে। তো আমার মনে হয় সরকারের এই ব্যাপারে গুরুত্বের সাথে দৃষ্টি দেওয়া দরকার, এবং সড়ককে নিরাপদ করা সকলেরই এটা স্বার্থে, সকলেরই অনুকূলে। আমার মনে হয় এ ব্যাপারে সরকার উদ্যোগী ভূমিকা নেওয়াটা জরুরি বলে আমি মনে করি। জি, ধন্যবাদ জনাব বদিউল মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব মুস্তাফা ফিরোজ, অনেকে বলেন যে নৈরাজ্যের কথা তো সবাই আমরা জানি বা ভুক্তভোগী, কিন্তু সরকারেরও অনেক ক্ষেত্রে অসহায় এবং জিম্মি, এটা বলা হয় আর কি। হ্যাঁ, জিম্মি তো বটেই। কারণ হলো যে যতক্ষণ না পর্যন্ত এই সড়কের এই পরিবহনের মালিকদেরকে যখন নাকি সরকারের কাছ থেকে যদি বিচ্ছিন্ন যদি না করা যায়, তাহলে তো এক ধরনের জিম্মি। কেননা আমরা সবসময় দেখি যে এটা অতীতেও তাই দেখি যে সড়ক পরিবহনের মালিকরা কিভাবে যেন ক্ষমতার মধ্যে সবসময় ঢুকে থাকে এবং তাদেরকে কোনোভাবেই বিচ্ছিন্ন করা যায় না। এবং বিচ্ছিন্ন করা যায় না বলেই যখন নাকি এইরকম ধরনের আন্দোলন হয়, তখন ওই সে সড়ক দিয়ে যাচ্ছিল কেন, দৌড় দিল কেন, পথটা পারটা ঠিক মতন করে না কেন, এমন একটা ক্যামোফ্লেক্স তৈরি করা হয় যাতে পথচারীরাও দায়ী, ওরাও দায়ী কিছুটা, মানে দুই পক্ষকেই সচেতন থাকতে হবে। এটা বলা এখন ব্যাপার হচ্ছে যে পথচারীরা তো পথের মানে তারা কিভাবে চলবে সেটাও তো একটা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে, সেই দায়টাও তো সরকারের। আমি সচেতন থাকবো কি থাকবো না সেটা বড় কথা না, আমি যদি অসচেতন থাকি তখন আমার জন্য একটা পানিশমেন্ট আছে, কিন্তু তুমি সেই ব্যবস্থাপনাটা করলা কেন? এই আপনার এই অনুষ্ঠানে আসতে যে আমি ওই রাস্তার ওই পার থেকে এই সোনারগাঁ মোড়ে এই পাশে আসতে যে জীবনটা হাতে রেখে আমি দৌড় দিয়ে আমাকে এরকম প্রতিদিন কিন্তু শত শত মানুষ কিন্তু পারাপার হচ্ছে, কিন্তু ভাগ্য ভালো যে এই সোনারগাঁ মোড়ে প্রতিদিন 10 থেকে 20 জন মারা যায় না। এটা হলো মানে কি জানে ভাগ্যক্রমে। তো এই কোনো ব্যবস্থাপনা নাই, খুব ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আমাদের সাংবাদিক জগলুল ভাই তো এখানে মারা গেছে, এইরকম মানে বাংলা মোটর মারা গেছে, যেভাবে পারাপার হচ্ছে এটা কোনো ব্যবস্থাপনা। তাই এখানে কি পথচারীরা কি করবে? আমি তো আমার যদি কোনো গাড়ি ঘোড়া না থাকে, আমি এক রাস্তা থেকে ওই পারে এই পার থেকে ওই পারে যে যাব, কি আছে আমার? কোনো কিছুই তো নাই। আমি ব্যবস্থাপনা করলাম না, কিন্তু আমি পথচারীদেরকে দায়ী করলাম। আবার ওদেরকে একটু আমি কি করব যে যে সড়ক আইনের এই যে বাস্তবায়ন, এই যে ছাত্রদের যে আজকে আন্দোলন, এই আন্দোলন কত বড় লজ্জাস্কর ব্যাপার। কোনো ছাত্র সংগঠন নেই, কোনো রাজনৈতিক দল নেই, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যে হচ্ছে, এবং সেই 2018 সাল থেকে, তা সেটাও যে আমি কোনো কার্যকর করতে পারলাম না। সংসদের মতন একটা জায়গা, সেখানে আইন কি বলে পাশ হওয়ার পরও সেই আইনটা কার্যকর হয় না। তাহলে এই ব্যর্থতাটা বড় না হয়ে এখন পথচারীরা কিভাবে চলাচল করবে না করবে করুক না, সরকারের মন্ত্রীরা তারা মানে ডেমো দিক মাঝে মধ্যে, সপ্তাহে 1 দিন 2 দিন, যে কিভাবে এই সোনারগাঁ মোড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা চলতে হয় সেটা দেখাক তারা। তাহলে আমরাও বুঝবো যে না, মন্ত্রীরা এইভাবে চলছে, সুতরাং এইভাবে আমরাও চলবো। কিন্তু ওনারা তো রাস্তায় নামছেন না, ওনারা যখন যাচ্ছেন তখন তো ওরা তো একটা নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে পারাপার হচ্ছে, ওনারা পরিস্থিতিটাও বুঝতে পারছে না। কিন্তু এই যে চলছে এইটা কিন্তু এই নৈরাজ্যকর পরিস্থিতি কিন্তু সেই আন্দোলন থেকে শুরু করে এখনো পর্যন্ত হচ্ছে, এবং এটা ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে। এর অবসানে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জি জনাব রাজিকুজ্জামান রতন, এই প্রসঙ্গে আর কোনো মন্তব্য না থাকলে আমরা আরেকটা বিষয় আলাপ করতে চাই। আসলে কয়েকটা প্রসঙ্গে আছে। আপনার অর্থমন্ত্রী একটা কথা বলেছেন যে তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হবে যদি বাজার স্থিতিশীল, ইন্টারন্যাশনাল বাজার স্থিতিশীল হয়। আপনার কি এরকম আশাবাদী হওয়ার মতো সুযোগ আপনি দেখেন? পুনর্নির্ধারণ আশাবাদ কিংবা হতাশার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে দায়িত্ববোধ। অর্থমন্ত্রী এই সমস্ত কথা বলার আগে তো তাকে অবশ্যই দায়িত্ব নিয়ে কথা বলবেন। নিশ্চয়ই তিনি বলেছেন, এটা তার নিশ্চয়ই এটাই বোধহয় তার দায়িত্ব, দাম বাড়ানোটাও যেমন তার দায়িত্ব। তো দেখুন, আমরা 7 বছরে 43,000 কোটি টাকা মুনাফা করেছিলাম, তার মধ্যে 10,000 কোটি টাকা রাষ্ট্রকে দেওয়া হয়েছে। প্রতি লিটার তেলে হিসাব করে দেখা গেছে 19 টাকা করে সরকার ট্যাক্স ভ্যাট পান। সরকার কিন্তু ট্যাক্স ভ্যাট কমাননি এবং মুনাফার হারও কমাননি, কিন্তু তেলের দামটা বেড়ে গেছে। এবং তা বাড়ানোর ক্ষেত্রে কি, যদি দেখা যায় গত 5 মাসে সরকার এই তেলের দাম বাড়ানোর কারণে তাকে কতটুকু ক্ষতি স্বীকার করতে হয়েছে,
সেটা যদি জুলাই মাসে হয় তাহলে লিটার প্রতি 1 টাকা 38 পয়সা, আর সর্বোচ্চ হয়েছে অক্টোবর মাসে লিটার প্রতি 13 টাকা 1 পয়সা। সরকার বাড়িয়ে দিয়েছেন 15 টাকা করে। এবং সরকার যখন 15 টাকা বাড়ালেন তখন তিনি এবার ইশারা দিয়ে দিলেন যে আমি যখন বাড়াতে পারলাম তো তোমরাও একটু বাড়তি লুটপাট করে নাও। ফলে বাস মালিকরা সেই রকম নেমে পড়লেন, তারাও সরকারের হিসাব নেন, ছোট্ট একটা হিসাব। এবং এটা ঠিক সহজে না, তারা আবার একটু একটা স্টেজ একটা ড্রামা করলেন, এটা মানে ধর্মঘট ডাকলেন, তারপরে আলোচনা করলেন, তারপরে তারা বাড়ালেন। এটা অনেকটা হয়। হ্যাঁ, 27% নিয়ে গেল। এবং দেখেন 23% তেলের দাম বাড়লো, 27% বাড়লো, তো এটা তো আমরা সাধারণ সাদা চোখে দেখলাম। কিন্তু একটা পরিবহনের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে 16টা বিষয়কে বিবেচনা করা হয়। সেই বিবেচনা করলে তেলের দামের উপরে নির্ভর করে 7 থেকে 8%। তাহলে যদি 7 থেকে 8% যদি তেলের উপর নির্ভর করে, বাকি তার টায়ারের দাম আছে, তার ড্রাইভারের মজুরি আছে, বেতন আছে, তার অন্যান্য এমনকি রাস্তার পুলিশের চাঁদাও আছে, কিংবা অন্যান্য চাঁদা ফাদাও আছে, তাহলে 7 থেকে 8% যদি তেলের জন্য হয়, তাহলে তেলের জন্য আপনি 27% বাড়ালেন কেন? আমাদের অর্থমন্ত্রী যাই বলুক, আমাদের অর্থনীতিবিদরা অনেকে আছেন না, অর্থনীতিবিদদের মধ্যে কেউ কেউ কিন্তু হিসেব করে এটা দেখিয়ে দিলেন যে এই যে বিষয়টা, কিন্তু কে শোনে কার কথা? আমার সামনে যদি প্রফিট থাকে তাহলে পিপলস সেখানে আমি ইগনোরড হয়ে যাবে। প্রফিট ভার্সেস পিপল, এই কন্ট্রাডিকশনে সবসময় তারা প্রফিটের পাশে থাকতেন। এই প্রফিট সিকার কারা? মালিকরা। এবং তাদের আবার রক্ষাকারী কারা? সরকাররা। সে কারণে আমরা দেখলাম সরকার এবং মালিক একাকার হয়ে গেলেন। এবং ছোট ছোট ঘটনা দেখুন, এই যে প্রেস ক্লাব থেকে হিসাব করে তারা বলছে যে প্রেস ক্লাব থেকে সায়েন্স ল্যাবরেটরি হচ্ছে 3.8 কিলোমিটার দূরত্ব। সর্বশেষ ভাড়া যেটা বাড়ালেন, বাড়িয়েও তারা করলেন প্রতি কিলোমিটারে 2 টাকা 15 পয়সা। তাহলে 3.8 কিলোমিটার, ধরেন 4 কিলোমিটারই ধরি, তাহলে 2 টাকা 15 পয়সা হলে কত হয়? 8 টাকা 60 পয়সা হওয়ার কথা। তা ওখানে কেন 15 টাকা ভাড়া হলো? এটা কে দেখবে? আগে যে 10 টাকা ছিল, ওই 10 টাকা দিয়ে তো ভাড়া বেশি ছিল, তারপর আবার 5 টাকা বাড়িয়ে দিলেন। তো ফলে এই জায়গায় দেখুন, প্রত্যেকেই বাড়ানোর সিদ্ধান্ত দিতে পারেন, বাড়ানোর সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে পারেন, কিন্তু জনগণের দুর্ভোগ বাড়ানোর যে বেড়ে যাচ্ছে এই ব্যাপারে কিন্তু কারো কোনো ভূক্ষেপ নেই। আরেকটা বিষয় যেন মোস্তাফা ফিরোজ, আমরা বিরতি নিব, কিন্তু চট করে আপনার মন্তব্য নিব। সেটা হচ্ছে যে এই যে পরিবহন মালিকরা যে নিজেরাই বললেন, এখানে কিন্তু গভর্নমেন্টের কোনো ইন্টারভেনশনও নাই। তারা ঘোষণা দিয়ে দিলেন আপনারা এই পাবেন, এই পাবেন, এই পাবেন। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এইটা কত বড় দুঃখজনক। এইটা তো মানে ছাত্রদের দাবি কিন্তু পরিবহন মালিকদের কাছে না, এটা হলো সরকারের কাছে। অভিভাবক সরকার নিয়ন্ত্রণ করবে। তার মানেটা কি? তার মানে পুরো পরিবহন ব্যবস্থাটা এবং এই যে যানবাহনটা যে আসলে সরকারের নিয়ন্ত্রণে নাই, সেটা কিন্তু আবার সরকারই আবার প্রমাণ করে দিলেন যে এটা মালিক সমিতির একজন চাইলে করতে পারে, যে তারা ঘোষণা দিয়ে বলছে যে আচ্ছা, এবং তারা বলে দিচ্ছে কিভাবে, যে কি বলে ওয়ার্কিং আওয়ারে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত, মানে ছুটির 2 দিন থাকবে না, আবার অন্যান্য যখন কি স্কুল কলেজ যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ওই সময় কার্যকর হবে না, শুধু মহানগরীর মধ্যে, মহানগরীর বাইরে না। এটা তো তারা কি সরকার? তাহলে মানে ভাবতেও অবাক লাগে। এটা কোনো দেশে হয়? কোনো মানে আমরা যদি আশেপাশের দেশগুলো তো হয় এরকম ধরনের মুভমেন্টের সময় মানে ঘোষণা কে দেয়? কোনো কনফ্লিক্ট রেজলিউশনের এটা কোনো আইডিয়াল ওয়ে হতে পারে না। এখানে একটা ষড়যন্ত্র। তাহলে আমরা যদি বলি এটা হচ্ছে এই আন্দোলনটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র, যখন যেভাবে বলার মানে যে ঢাকায় হলে গাজীপুরে নয় কেন, ঢাকায় হলে নারায়ণগঞ্জে নয় কেন, তো অটোমেটিক্যালি তারা বিক্ষুব্ধ হবে। জনাব মুস্তাফা ফিরোজ, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা এবং স্থায়ী মুক্তির জন্য আন্দোলন করছে বিএনপি, এবং বলছে যে এটা আইন কোনো বাধা নয়, সরকারি বাধা। এটা আন্দোলন করতে হবে কেন? প্রথম কথা হলো এটা তো একেবারে সংবিধানের পুরোপুরি লঙ্ঘন। সংবিধানে আছে যে প্রত্যেক, আমি শুধু বেগম খালেদা জিয়া না, একেবারে বেগম খালেদা জিয়া একজন রাজনীতিবিদ, একটা সাধারণ মানুষ, সেই মানুষের বাঁচার অধিকার আছে। এবং সে যদি দণ্ডিত হয়, তার যদি একেবারে মানে কি বলে কয়েকদিন পর তার ফাঁসি হয়ে যাবে, এই অবস্থায় ফাঁসি হওয়ার আগ পর্যন্ত পুরোপুরি সুস্থ রাখাটা এটা হলো সংবিধানের অঙ্গীকার এবং সংবিধানের ধারা। তো বেগম খালেদা জিয়াকে এই যে চিকিৎসার সুযোগ বলছে, অমুক দয়া ক্ষমা চাও, অমুক চাও, তমুক চাও, তা না। এটা তো সরকার পরিষ্কারভাবে সংবিধান লঙ্ঘন করছে। আইনের লঙ্ঘন তো বটেই, সংবিধানের লঙ্ঘন। কারণ সংবিধানে আছে যে একজন মানুষকে পুরোপুরিভাবে তার চিকিৎসা, তার বাঁচার অধিকার নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। তাহলে সেইটা যখন হচ্ছে না, তাহলে এই দায় তো সরকার তো বটেই, রাষ্ট্রের এই দায়টা পালন করছে না। জি, এই বিষয়ে কোনো মন্তব্য যদি করেন তো ভালো, না হলে অন্য প্রসঙ্গে আমরা যেতে পারি। একটা ছোট্ট মন্তব্য করি যে কেউ যখন রাষ্ট্রীয় কাস্টডিতে থাকে তখন তার হেফাজত তো রাষ্ট্রকেই করতে হবে। খালেদা যদি জেলখানায় থাকেন তার মানে রাষ্ট্রের কাস্টডিতে নাই না, এখনো তো মুক্ত হননি তো। না, উনি সরকার তো বলেছে যে উনি সরকারের কাস্টডিতে নাই। এটা কেমন স্বাধীনতা যা অদৃশ্য শৃঙ্খলে বাধা।
তাই সেরকম তার মানে রাষ্ট্রকে তাহলে তার দায়িত্বটা নিতে হবে। সেক্ষেত্রে যদি তার ডাক্তাররা বলেন জি। যে এর মেডিকেল সায়েন্স তো, এটা নিয়ে আমি তো বিতর্ক করার দরকার নেই, মেডিকেল সায়েন্স বলছে যে তার ট্রিটমেন্টের এই বিষয়, সেটা দেখে সর্বোচ্চ ট্রিটমেন্টের ব্যবস্থা রাষ্ট্র করবেন। এটার জন্য আন্দোলন করতে হবে কেন? এটা ঠিকই ফিরোজ বলছে, আন্দোলন কেন? আন্দোলন করাটাই তো একটা লজ্জার ব্যাপার। তার মানে এই খালেদা জিয়ার মতন মানুষের যদি স্বাস্থ্য নিয়ে এইরকম কথা বলতে হয়, তাহলে আমাদের কি হবে? এরকম পরিস্থিতিটা মানুষ ভাববে। জনাব মজুমদার বা আমাদের সঙ্গে আরেকবার যুক্ত হয়েছেন। আমরা একটা অন্য প্রসঙ্গে চলে এসেছি। এর আগে আমরা তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হবে যদি আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হয়, সেই একটা আশ্বাস অর্থমন্ত্রীর কাছ থেকে পাওয়া গেছে, আলোচনাটা করেছি। এখন বিএনপির পক্ষ থেকে যে একটা আন্দোলন বা একটা দাবির মধ্যে তারা রয়েছে, সড়কেও তারা রয়েছে, তো আপনি কি মনে করেন এই বিষয়ে আপনার কোনো বক্তব্য? এখন সরকার তো দুর্ভাগ্যবশত জনগণের স্বার্থে কাজ করছে না। সরকার আমাদের মধ্যরাতের ভোটের কারণে সরকার তো বিশেষ গোষ্ঠীর কাছে দায়বদ্ধ, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন এবং অন্যরা যারা তাদেরকে ক্ষমতা এনেছে এবং ক্ষমতা টিকিয়ে রেখেছে, তারা জনস্বার্থে কাজ করছে না। তারা জনস্বার্থে যদি কাজ করতো, যখন তেলের দাম কমে এসেছিল তখন তারা তেলের দাম কমাতো। এবং এখন যে এই তেলের দাম বাড়ার পরে এর ফলে যা ঘটলো, যে এই যে পরিবহনের ভাড়া এবং অন্যান্য ক্ষেত্রে যে রকম পরিবহনের ভাড়া একলাপে যে যত গুণ তেলের দাম বাড়িয়েছে তার অনেক বেশি বেড়েছে। কিন্তু এটার একটা অংশ এই যে পরিবহনের ভাড়ার উপরে প্রভাব ফেলতে পারে। কিন্তু সরকার তো জনগণের স্বার্থে কাজ করছে না, তাই সরকারকে সরকারের কথার উপর আস্থা রাখাটা দুর্ভাগ্যবশত। এটাই হলো আমাদের বাস্তব অভিজ্ঞতা। এখন সরকার যদি তাহলে এক কাজ করুক, যে সরকার যে তেলের দাম বাড়িয়েছে, এখনই তেলের দাম আংশিকভাবে কমিয়ে এবং প্রপোর্শনাটলি বেশি হারে অন্যান্য জিনিসের দাম, বিশেষত পরিবহন খাতের দাম, পরিবহনের ভাড়া ইত্যাদি কমাক, তারা সদিচ্ছা প্রদর্শন করুক, তাহলে সরকারের উপর আস্থা রাখা। ধন্যবাদ ডক্টর মজুমদার। জনাব রাজিকুজ্জামান রতন, যখনই একটা স্বস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল তখনই আবার একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন তো মানুষ রাস্তায় নেমেছে, অতি স্বাভাবিক জনজীবন হয়েছে, কিন্তু যেরকম সিগন্যাল পাওয়া যাচ্ছে গ্লোবালি এবং বাংলাদেশেও আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয় বা ডিজিএইচএস তারা যে গাইডলাইনগুলো দিচ্ছে, তাতে মনে হচ্ছে যে না, দিস ভ্যারিয়েন্ট ইজ ভেরি ডেট্রিমেন্টাল এবং এটা একটা বড় ধরনের বিপদের ঝুঁকি তৈরি করেছে। তো আপনি এই বিষয়ে আমাদের প্রস্তুতি বা আমাদের মানে কি বলে সামনের দিনগুলোকে কিভাবে ফোরসি করছেন? যে কোনো মহামারীর যদি অতীত ইতিহাসটা আমরা দেখি, যে মহামারী কিন্তু হঠাৎ করে একদিনে চলে যায় না। তারও যেটা জীবাণুরও তো একটা টিকে থাকার লড়াই করে, এবং সেটা করতে গিয়ে তার কিন্তু একটা রেজিস্ট্যান্স ক্যাপাসিটি তৈরি হয়। মানুষের যেমন একটা ইমিউনিটি ডেভেলপ করে, তাদেরও একটা, যে কারণে দেখুন নতুন নতুন ভ্যারিয়েন্ট যেগুলো আসছে সেগুলো আগের চেয়ে অনেক বেশি তারা শক্তিশালী। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে গোটা পৃথিবীকে যদি সুরক্ষিত না রাখা যায়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভেরিয়েন্ট এসে আবার আতঙ্কিত করে তুলতে পারে, আক্রান্ত করতে পারে। ইতিমধ্যে 22টা দেশে ছড়িয়েছে এবং সেটা কিন্তু আতঙ্ক ছড়াচ্ছে। সামনে ডিসেম্বরের 25 তারিখ বড়দিনকে কেন্দ্র করে একটা ব্যাপক মুভমেন্ট হবে গোটা ইউরোপ এবং আমেরিকাতে। ফলে সেই সময় এটাও কিন্তু ছড়িয়ে পড়ার একটা বিরাট ইয়ে থাকবে। এবং ইতিমধ্যে দেখেছেন যে আফ্রিকা থেকে, সাউথ আফ্রিকা থেকে 250 জনের মতো বাংলাদেশে এসেছে, তাদের কোনো ভাইরাসই খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে আসার একমাত্র পোর্ট হচ্ছে আমাদের শাহজালাল এয়ারপোর্ট, তারপরেও আমরা খোঁজ রাখতে পারছি না। এটা একটা অদ্ভুত ব্যাপার। ফলে এখানে একটা দুর্বলতা আছে। এই দুর্বলতাকে যদি বিবেচনায় রেখে ভবিষ্যতের পদক্ষেপগুলো নেওয়া হয়, মানুষকে ভয় দেখানো নয় কিন্তু সতর্ক থাকা এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া যদি যায়, তাহলে আমরা কিন্তু এটাকে মোকাবেলা করতে পারবো। এবং আসলে মোকাবেলা করতে পারার চেয়ে তো বড় কথা, মোকাবেলা করেই তো আমাদের বেঁচে থাকতে হবে। আমরা রাষ্ট্রের কাছে সেই সহায়তাটুকু চাই, রাষ্ট্র আতঙ্ক ছড়িয়ে যেন দায়িত্বহীন হয়ে না পড়ে। তারপরে প্রাকৃতিক কারণে আমরা মোটামুটি তুলনামূলকভাবে বেটার ছিলাম, মানে গ্লোবাল কনটেক্সটে না, আমরা বেটার আছি। এইটা নিয়ে কিন্তু একটু মিশ্র প্রতিক্রিয়া আছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কিন্তু খুব ক্ষুব্ধ হয়েছে অমিক্রনের বিষয়টা। এটা জোহানেসবার্গ সংলগ্ন একটা ছোট্ট প্রদেশে এটা উৎপত্তি পাওয়া গেছে, এবং এটা খুব যে ওইটার কারণে যে একবারে খুব মানে সব মারা যাচ্ছে সেটাও না। এটা নিয়ে একটা বিশ্ব রাজনীতিরও খেলা, যেটা তারা বলছে আর কি। তারপর সতর্কতা, যেহেতু এটা আসলে খেলাটা মানে ওই আবারও সেই ভ্যাকসিনের ব্যবসার কথাটাই অনেকে বলছেন আর কি। ভ্যাকসিন ব্যবসার সঙ্গে ট্যাবলেট ব্যবসাটাও তো বাড়তে পারে। এটাকে না, অলরেডি মডার্না সিইও বলেছে যে এই ভেরিয়েন্টকে মোকাবেলা করার জন্য যথেষ্ট না কারেন্ট ভ্যাকসিন। আমি এটা গতকালকেই সাউথ আফ্রিকার বেশ কয়েকটা প্রদেশে আমি কথা বলেছি আর কি,
সেখানে কিন্তু স্থানীয়ভাবে নাই। এমনকি আমি একটা ভিডিও কানেকশনে ছিলাম, দেখলাম যে প্রচুর মানুষ একদম ছাড়াই মানে চলাচল করছে, মাস্ক ছাড়া। তা আমি জিজ্ঞাসা করলাম যে কেন, বলে যে আসলে এখানে কিন্তু আলোচনার মধ্যে নেই, এটা একদম একটা ছোট্ট প্রদেশে পাওয়া গেছে বলে বলা হচ্ছে, এবং এখান থেকেই যে সারা বিশ্বে ছড়িয়েছে বিষয়টাও সেরকম না, কিন্তু এমনভাবে এটা শোরগোল তোলা হচ্ছে যেন সবাই তার আসামি হয়ে গেল মুহূর্তের মধ্যে। এবং আপনার জানা আছে কিনা জানি না, প্রায় 50,000 সাউথ আফ্রিকার থেকে এখন স্কুল কলেজের ছুটি হচ্ছে, তারা কিন্তু বাংলাদেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তারাও সেটা আসতে পারছে না, তাদেরকে না করা হয়েছে, না করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন না করা discourage হয়েছে। করেছেন। এখন এই জিনিসটা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করা দরকার। এটা কি আন্তর্জাতিক কোনো ব্যবসায়িক গোষ্ঠীর কি ছড়ানো, নাকি না প্রকৃতই এটা, নাকি আসলেই সাউথ আফ্রিকা থেকেই উৎপত্তি হয়েছে, এটা কিন্তু গবেষণার বিষয়। একদমই সরলীকরণ যদি আমরা মানে হয়তো এটা একটা মানে কি বলবো যে একটা ডিসকোর্স, কিন্তু সারা পৃথিবীতে তো এই বিষয়ে একটা আতঙ্ক আছে, এবং অলরেডি বলেন যে 22টা কান্ট্রিতে শনাক্ত হয়েছে, 70টা কান্ট্রি তাদের 13টা ছিল, 22টা হ্যাঁ, এবং 70টা কান্ট্রি তার ভ্রমণ নিষেধাজ্ঞা শুরু করেছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত তো গত পরশুদিনই আমাদেরকে তালিকাভুক্ত করেছে, পরে আবার তালিকা থেকে ডিলিট করেছে। সো আমার মনে হয় যে আমরা সতর্ক থাকাটাই হচ্ছে গিয়ে অনলি অপশন অ্যান্ড আনসার। ধন্যবাদ আপনাদের দুজনকে, জনাব মোস্তফা ফিরোজ এবং জনাব রাজিকুজ্জামান রতন। প্রিয় দর্শক, আজকের আনোয়ার ইস্পাত এই সময়ে এখনই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন tvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান, খবরের আপডেট আপনারা চাইলে জেনে নিতে পারেন। আর অমিক্রন ঝুঁকি রয়েছে, কোভিড ঝুঁকি শেষ হয়ে যায়নি পুরোপুরি, সুতরাং আপনার স্বাস্থ্যবিধি মেনে চলুন, সাবান দিয়ে হাত ধুন, মাস্ক পরিধান করুন, জটলা এড়িয়ে চলুন, সুরক্ষিত থাকুন, নিজে এবং পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখুন।